একটা কথা আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। আসলে ওই দিন যে মাহতাব ভাইয়া বলল যে সে লন্ডন চলে যাবে, সেটা কি সত্যি? বোন, আর কইস না, তোর ভাই তো মেঘের প্রেমে হাবুডুবু খাইতেছে। হুম, এতদিনে মেঘের প্রেমে তো পড়ছে, কিন্তু বলতে পারতেছে না বা স্বীকার করতেছে না। ও চায় যে মেঘ আগে বলুক, বা মেহতাব হয়তো জানে না মেঘের জন্য সেম ফিল করে কিনা। বুঝলাম। তো আমাদের তাদের হেল্প করা উচিত, তাই না? একটা কথা বলি সিমরান, রাগ করিস না। আসলে তুই কি তোর সিম রিচার্জ করছস যে তোর মাথা কাজ করতেছে? রৌফের কথা পাশের কিছু ছেলে শুনতে পায়, আর তারা না চাইতেও ফিক করে হেসে দেয়। এই দিকে সিমরানের অনেক রাগ হয়, কিন্তু প্রকাশ করে না গেস্টরা আছে বলে। কিন্তু প্রতি উত্তরে সিমরান বলে, তোমার বিকাশ থেকে রিসার্চ করছি। ওই যে তোমার ডেইলি নিউ গার্লফ্রেন্ডদের প্রতি সপ্তাহে বলো আমাকে কিছু সেন্ড মানি করবা, জানো? আসলে আজ না আমাদের বাসার সাবান শ্যাম্পু শেষ হয়ে গেছে। আমি যদি সাবান শ্যাম্পু দিয়ে গোসল না করি তাহলে তো আমার গায়ের থেকে, চুলের থেকে গন্ধ আসবে, আর সবাই বলবে রিতার বয়ফ্রেন্ডের গায়ে গন্ধ। তোমার কি ভালো লাগবে? এভাবেই তো টাকাগুলো নাও আর আমি রিচার্জ করি। সিমরানের কথাগুলো অনেক জোরে বলাতে সবাই এখন ওদের দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। অহনার মেঘও ওদের দিকে তাকিয়ে আসছিল, ওদের কানেও যায়। রূপ ভীষণ লজ্জা পায়, তাই সে টয়লেটের কথা বলে এক দৌড়ে উপরে চলে যায়। অহনার মেঘকে দেখে সবাই টপিক চেঞ্জ করে বলে, ওয়াও মাই ডিয়ার ভাবিরা, তোমাদের অনেক সুন্দর লাগছে। হুম, অনেক। আসো তোমাদের স্টেজে বসিয়ে দিই। শাম্মী, সিমরান, মিথিলা, মেঘ আর অহনাকে স্টেজে বসিয়ে নিজেরা পাশে বসে পড়ে। তখনই আহতাব আর মেহতাব সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। মেহতাব আর আহতাব সেম ডিজাইনের পাঞ্জাবি পরেছে। আহতাবের গায়ের রং অত ফর্সা না হলেও দেখতে সুন্দর, আর মেহতাবকে প্রথম দেখায় যে কেউ প্রেমে পড়ে যাবে। তো আহতাব আর মেহতাব নিচে নামতে থাকে। নিচে নামার পরেই একটা মেয়ে শর্ট ড্রেস পরা, দেখতে বেশ সুন্দরী, মেহতাবের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে। সিমরান, শাম্মী, মিথিলা মেঘের রিয়াকশন দেখতে তার দিকে তাকায়। মেঘ প্রকাশ না করলেও সে যে মেয়েটার উপর ভীষণ রেগে আছে আর কাছে পেলে তাকে কাঁচা চিবিয়ে খেত, তা ঠিকই বুঝতে পারে তারা। তাই তারা মেঘকে বলে, ভাবি, ওই মেয়েটা মেহেতাব ভাইয়ার ফুফাতো বোন, তার নাম টিনা। সেও লন্ডনে পড়াশোনা করেছে। ভাবি জানো, ওই মেয়েটা না ভাইয়ার সাথে আঠার মতো চিপকে থাকে। আই থিঙ্ক শি লাইক মেহতাব ভাইয়া। এতক্ষণ মেঘ সবগুলো কথা মনোযোগ দিয়ে শুনছিল। সে যতই শান্ত স্বভাবের মেয়ে হোক না কেন, নিজের স্বামীকে অন্য মেয়ে এসে হুট করে জড়িয়ে ধরবে, এটা কোনো স্ত্রী সহ্য করবে না। মিথিলার ডাকে মেঘের হুঁশ ফিরল। ভাবি অত ভেবো না, ওই মেয়েটাকে মেহতাব ভাইয়া পাত্তাও দেয় না। আর বাকি রইল টিনার কথা, কাঁঠালের আঠাকেও তেল দিয়ে সরানো যায়, ওর মলম আমার কাছে আছে, ডোন্ট ওয়ারি। এই বলে মিথিলা মেঘকে জড়িয়ে ধরে। চিন্তা করো না, তোমার ভাইয়ার ওপর আমার ভরসা বিশ্বাস দুটোই আছে। সেই ভরসা এত শুকনো নয়, আমি কিছু মনে করিনি। তারপর সিমরান, শাম্মী, মিথিলা সেখান থেকে মেহতাবের কাছে চলে গেল। তখনই অন্নি আর তন্নি এসে দুজনকে দুদিক থেকে জড়িয়ে ধরে। মেঘ আর অহনা দুজনকে দেখে খুব খুশি হয়। অন্নি বলে ওঠে, আমাদের তো ভুলেই গেছো এত সুন্দর জামাই পেয়ে। অহনা আর মেঘ অন্নির এমন আচরণে হেসে দেয়। হাসছো কেন? তোমরা এই বাড়িতে আসার পর একটা ফোনও দাওনি, শুধু বাবা মাকে ফোন দিয়ে বলেছো ওরা খেয়েছে, ঘুমিয়েছে কিনা। আমাদের সাথে একটু কথা বলুন। ঠিক আছে বাবা, এই জন্য এত অভিমান? এই বলে মেঘ দুজনকে জড়িয়ে ধরল। তখনই ইমরান সাহেব আর মৌমিতা বেগম এসে তাদের পাশে বসল। ইমরান সাহেবকে দেখে অহনা আর মেঘ দুজনেই জড়িয়ে ধরল। তা দেখে মৌমিতা বেগম বলে উঠল, বাবাকে পেয়ে তো আমাকে ভুলেই গেছিস তোরা। আর একটা কথা ছিল, আমায় ক্ষমা করে দিবি মেয়ে। আমি জানি আমার পাপের ক্ষমা হয় না, বিশ্বাস কর। আমি তোকে কোনো সময় খারাপ চোখে দেখিনি। আমি ভাবতাম তোর জন্য তোর মা মারা গেছে। তোর মাকে আমি নিজের বোনের মতন দেখেছি, কিন্তু আমি বুঝতে পেরেছি এতে তোর কোনো দোষ নেই। আমার একটি বারের জন্য মাফ করে দে। মেঘ মৌমিতা বেগমের কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিল। মেঘ মৌমিতা বেগমকে তার মায়ের চোখেই দেখে এসেছে।
আজ পর্যন্ত। সে নিজেও জানে মৌমিতা বেগম দুই একটা কটু কথা শোনালেও কখনোই তার গায়ে হাত তোলেনি বা অবহেলা করেনি। সেও মেঘকে নিজের মেয়েদের মতোই ভালোবেসেছে, কিন্তু প্রকাশ করেনি। মেঘ কলেজে যাওয়ার সময় ও কোনো কাজ করার আগেই উঠে দেখত সবকিছু আগে থেকেই করা হয়ে গেছে। অন্নি তন্নিকে বলতে বারণ করলেও সে দেখেছে তার মামি তার জন্য টিফিন আর কিছু টাকা লুকিয়ে অন্নি তন্নিকে ব্যাগে রাখতে বলেছে। সেই মানুষটা তার সামনে নিজেকে খারাপ প্রকাশ করতে চেয়েছে, কিন্তু ভেতর থেকে তাকে প্রচুর ভালোবেসেছে। তখনই অহনার ডাকে মেঘ ভাবনার জগৎ থেকে ফিরে এলো। মাকে ক্ষমা করে দে মেঘ, সে তার ভুল বুঝতে পেরেছে। সে তোকে নিজের মেয়ের মতোই ভালোবেসেছে। হয়তো তোকে খারাপ লাগার জন্য কিছু কটু কথা শুনিয়েছে, কিন্তু বিশ্বাস কর, সে সব সময় বলতো তোর দিকে যেন খেয়াল রাখি। অহনার কথা শেষ হতেই মেঘ মৌমিতা বেগমের উদ্দেশ্যে বলল, মামি বিশ্বাস করো, আমি তোমাকে কখনোই খারাপ চোখে দেখিনি। তোমার মধ্যে নিজের মাকে খুঁজে পেয়েছি। তোমাকে আমার থেকে ক্ষমা চাইতে হবে না। আমি তোমার ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না। এসব বলে তুমি আমার ঋণের বোঝা আরো বাড়িয়ে দিচ্ছ। এই বলে মেঘ মৌমিতা বেগমকে জড়িয়ে ধরে কান্না করে দিল। মৌমিতা বেগমও তাকে পরম যত্নে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কান্না করছে কেন আমার লক্ষ্মী মেয়েটা? কোনো মেয়ে তার খুশির দিনে কান্না করলে কি কোনো মায়ের ভালো লাগে? কান্না থামাও, নাহলে কিন্তু আমার বকা খাবে। তোমাদের এভাবে দেখার ইচ্ছে আজ তাহলে পূরণ হলো। তাদের এভাবে দেখে অন্নি বলে ওঠে, এক মেয়েকে আদর করলে হবে? আমরা কি বড় হয়ে গেছি নাকি? এই কথা শুনে মেঘ, ইমরান সাহেব আর মৌমিতা বেগম হেসে দেয় আর তার 4 মেয়েকে একসাথে জড়িয়ে ধরে। তখনই অন্নি আবার বলে ওঠে, এই খুশিতে একটা পিক তো তোলাই যায়। অন্নির মতামতে সবাই সম্মতি জানায় আর তারা একটা ফ্যামিলি ফটো তোলে। বাহ, দারুণ হয়েছে। এটা আমি ফ্রেমে করে ঘরে টানিয়ে রাখবো। তখনই মৌমিতা বেগম আর ইমরান সাহেব অহনা আর মেঘকে বলে মিনহাজ সাহেব আর অরিন বেগমের সাথে দেখা করতে চলে যায়। সঙ্গে সঙ্গে হুল্লোড় পার্টির আগমন ঘটে। তারা আসার পর সিয়াম বলে ওঠে, তো ভাবিরা, আমারে আপনার বোনদের সাথে একটু আলাপ করাই দেন। আমরা একটু চিনি জানি এই রমণীদের পরিচয়। সিয়ামের কথা শুনে অন্নি বলে ওঠে, আমি থাকতে আমার বোন কেন কষ্ট করবে বিআই সাহেব? চলুন আমরা সবাই একটা জায়গায় বসে পরিচিত হয়ে নিই। অন্নির কথা মতো সবাই অন্যদিকে চলে যায়। শুধু সিমরান আর মেহসান থেকে যায়। তাদের মেঘ আর অহনাদের কোনো সমস্যা হয় কিনা সেটা দেখার জন্য থেকে যেতে হয়। মেহসানকে দেখে মেঘ আর অহনা বলে ওঠে, মেহসান, তোমাকে সকাল থেকে দেখি নাই, কোথায় ছিলে? আসলে ওর বেশি চকলেট খাওয়ার জন্য পাতলা পায়খানা হয়েছে, তো ও সারাদিন ওয়াশরুম থেকে রুমে আসছিল আর যাচ্ছিল। ও, আমাকে তো কেউ বলোইনি। সিরিয়াস কিছু না, ডোন্ট ওয়ারি। আসলে ভাবি, শপিং মলে সিমরান আপু বলছিল যে আমার পাতলা পায়খানা হয়েছে, তাই তো এখন ভুগতে হচ্ছে। তাই বললে মিথ্যা কথা বলা ভাপা। এই যে আবার আরেকটাকে বললো এখন আমার নষ্ট কাটিজ্য ভুগতে হবে। মেহসানের কথা শেষ হতে না হতেই তার আবার টয়লেট পেয়ে গেল আর সে এক দৌড়ে উপরে চলে গেল। তা দেখে সিমরান মেঘ আর অহনাকে উত্তেজিত হতে বারণ করে নিজেও মেহসানের পিছন পিছন দৌড় দিল। তখনই আহতাব সেখানে উপস্থিত হলো আর মেঘকে উদ্দেশ্য করে বলল, কেমন আছো শালিকা? তোমার বর তো তোমাকে খুঁজে পুরোই বেহাল। ওই সামনে আমার আর মেহতাবের স্টেজ করা হয়েছে, তুমি ওখানে যাও আর আমি আর মোহনা এই স্টেজে বসছি। আহতাবের কথা শুনে মেঘ খুশি হলো, কিন্তু প্রকাশ করল না। সে অহনাকে জড়িয়ে ধরে মেহতাবের স্টেজে রওনা হলো। তখনই আহতাব পেছন থেকে ধন্যবাদ দিল। মেঘ পেছনে ফিরে তাকাতেই আহতাব আবার বলে উঠল, আসলে আমি তোমাকে অন্য কারণে ধন্যবাদ দিচ্ছি। তুমি মেহতাবের সাথে মানিয়ে নিয়েছো। তোমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি নেই। আমি জানি আমার জীবনে কখনো ক্ষমা হয় না, কিন্তু কি করব বলো? যে মোহনাকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসি। আমি এটাও চাইনি তোমার জীবন নষ্ট হোক। আল্লাহ আমায় ক্ষমা করে দিও। আহতাবের কথা শুনে মেঘ একটা স্নিগ্ধকর হাসি দিয়ে বলল, জিজু, আপনি কোনো ভুল করেননি, দয়া করে ক্ষমা চাইবেন না। আপনার জায়গায় আমি থাকলে একই কাজ করতাম, তাই আমি চাই আপনি এই জন্য নিজেকে দায়ী মনে করবেন না, প্লিজ। মেঘের কথা শুনে আহতাব খুব খুশি হলো। সে প্রতি উত্তরে মেঘকে বলল, এ না হলে আমার শালি,
ঠিক আছে, আমি তোমার কথা মানবো। আমার একটা শর্ত আছে। মেঘ একটা মুচকি হাসি দিয়ে বলল। ঠিক আছে জিজু, বলুন কি শর্ত। আহতাব বলে উঠল। আমার তো আপন কোনো বোন নেই। সিম্মা, শাম্মী, মিথিলা ওরা তো সবসময় থাকবে না, অমনির সাথে চলে যাবে। আমি চাই আমার একটা বোন থাকুক, যে আমাকে ভাইয়া বলে ডাকবে, যে আমার কাছে আবদার করবে, আর কোনো কিছুর প্রয়োজন হলে নির্দ্বিধায় বলবে। যদি না বলো তাহলে ভাববো তুমি আমাকে ভাই মনে করো না। আহতাবের কথা শুনে মেঘ একটা মুচকি হাসি দিল আর বলল, অবশ্যই বলবো ভাইয়া, আপনার বোন কিন্তু খুব আহ্লাদি, সামলাতে পারবে তো? মেঘের কথা শুনে অহনা হেসে দিল আর আহতাব মেঘের মাথায় হাত রেখে মুচকি হাসি দিল আর বলল, আলবাত পারবো। তারপর সে আহতাব আর অহনাকে বলে মেহতাবের কাছে চলে এলো। মেহতাব সেখানে বসে ফোন ঘাঁটছিল আর কিছু মেয়ে তার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়েছিল, কিন্তু মেহতাবের সেদিকে খেয়াল নেই। মেহতাব ফোনের স্ক্রিনের থেকে সামনে তাকাতেই মেঘকে দেখতে পেল। মেঘের উদ্দেশ্যে বলে উঠল, তোমার আসতে এত লেট কেন হয়েছে? আসলে ভাইয়ার সাথে কথা বলছিলাম। ঠিক আছে, বসো। এই বলে মেহতাব মেঘের হাত ধরে মেঘকে বসিয়ে দিল। মেঘ বসে মেহতাবের উদ্দেশ্যে বলল, আপনার ফ্যান ক্লাবের মেয়েরা আপনার দিকে তাকিয়ে আছে, তাদের সাথে কথা বলতে পারতেন। আমার জন্য কেন অপেক্ষা করছিলেন? মেঘের কথা শুনে মেহতাব বাম দিকে তাকালো। সত্যি কিছু মেয়ে তার দিকে তাকিয়ে আছে। সে এই জিনিসটা বুঝতে পারে যে মেঘের তা সহ্য হচ্ছে না, তাই মেঘকে আর একটু জ্বালাতে সে বলল, আমি তো জানতাম না আমার ফ্যান ক্লাবে এত সুন্দরী মেয়েরা আছে, তাহলে বিয়েই করতাম না। মেহতাবের কথা শুনে মেঘ অভিমান করে বলল, এখন তো ভালোই লাগবে, আমি তো আপনার কাছে পুরনো হয়ে গেছি। মেঘের কথা শুনে মেহতাব মেঘের মাথা উঁচু করে চোখের সামনে চোখ মিলিয়ে মেঘের হাত তার বুকের বাম দিকে ধরে বলল, তুমি কি জানো, তুমি আমার জীবনে না এলে এই জীবনের মূল্য আমি কোনোদিনই বুঝতে পারতাম না। রোজ সকালে তোমার সেই মায়া ভরা চেহারা না দেখলে আমার দিনই কাটতে চায় না। তোমার মুখের মায়া আমায় প্রতিদিন তোমার দিকে আকর্ষিত করে, তোমাকে নতুন করে পাওয়ার ইচ্ছে জাগ্রত করে। তুমি আমার জীবনের সাথে মিশে গেছো, তোমাকে ছাড়া একটা দিনও কল্পনা করতে পারি না। তুমি আমার আদুরে মায়াবিনী। মেহতাবের এমন কথায় মেঘ কিছুটা ঘাবড়ে যায়। সেটা লক্ষ্য করে মেহতাব পরিস্থিতি সামাল দিতে আবার বলে ওঠে, রিল্যাক্স, ঘাবড়ে যাওয়ার কি হলো? উই আর ম্যারিড অ্যান্ড ইটস নর্মাল। তোমার কি আমার কমপ্লিমেন্ট পছন্দ হয়নি? মেহতাবের কথা শুনে মেঘ বলল, তেমন কিছু নাই, প্রথমবার আপনার মুখে আমার প্রশংসা শুনেছি, তাই হজম করতে একটু কষ্ট হয়ে গেল। এটা জাস্ট ট্রেলার ছিল, এখনো অনেক কিছু বাকি। আমি তোমার মুখ থেকে ভালোবাসি কথাটা বলিয়ে ছাড়ব, মিসেস মেহতাব চৌধুরী। এতক্ষণ এই কথাগুলো সৌরভ আর মিথিলা লুকিয়ে লুকিয়ে শুনছিল। সৌরভ মিথিলাকে বলল, মিথু পাখি, এ তো মেঘনা চিনি তুফান। মিথিলা বলল, সৌরভ, তুমি ঠিকই বলেছ, কিন্তু হঠাৎ কি এমন হলো মেহতাব ভাইয়া কাহিনীটাই উল্টো করে দিল? আই থিঙ্ক মেবি টিনা ওই মেহতাব ভাইয়াকে কিছু বলেছে। যাই বলুক না কেন, ভালো হয়েছে, চলো যাই। এই বলে সৌরভ মাইক নিয়ে মেহতাব, মেঘ, আহতাব আর অহনাকে কাপল ডান্সের জন্য স্টেজে রাখল। মেঘ যেতে না চাইলেও মেহতাবের মান রাখতে তাকে যেতে হয়। তখনই গান চালু করে দেয় সৌরভ। মেহতাবদের সাথে আরো কিছু কাপল যোগ দেয়। সুযোগ বুঝে মিথিলা আর সৌরভও ড্যান্স ফ্লোরে নেমে যায়। সবাই এনজয় করতে থাকে গানের সাথে তাল মিলিয়ে। মেহতাব মেঘের সাথে ড্যান্স করার পুরোটা সময় মেঘের দিকে তাকিয়েছিল। এতে মেঘ অবশ্য লজ্জা পেয়েছে, কিন্তু তার ভালোবাসার মানুষটা তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, এটি একটি আলাদা অনুভূতি। এইসব যখন মেঘ ভাবছিল, তখন হঠাৎ মেহতাব বলে উঠল, লজ্জা পাচ্ছ নাকি? মেহতাবের কথায় মেঘ লজ্জায় যেন কুঁকড়ে যায়, কিন্তু নিজেকে সামলে বলে ওঠে, অনেক লোক তো, তাই একটু প্রবলেম হচ্ছে। তোমার অসুবিধা হলে থেমে যাই। প্রথমে একটু সমস্যা হয়েছিল, এখন ঠিক আছে। এই বলে মেহতাব আর মেঘ পুরো ড্যান্স শেষ করে। তারপর সবাই মিলে কথাবার্তা বলে। মেহতাব আর আহতাব গেস্টদের সাথে মেঘ আর অহনাকে পরিচয় করিয়ে দেয়। সবাই মিলে আনন্দ ফুর্তি করে রিসেপশন পার্টি শেষ করে। তারপর সব গেস্টরা চলে যায়। মেঘ আর অহনাদের পরিবারও চলে যায়। অরিন বেগম আর মিনহাজ চৌধুরী তাদের অনেক জোর করছিল থাকার জন্য, কিন্তু তারা থাকে না। সবাই চলে যাওয়ার পর
যে যার যার রুমে ফ্রেশ হতে চলে যায়। মেহতাব রুমে গিয়ে ফ্রেশ হয়ে এসেছে, কিন্তু মেঘের দেখা নেই। তাই সে মেঘকে খুঁজতে বের হতেই যাবে, তখনই টিনা হুট করে রুমে ঢুকে পড়ে আর মেহতাবকে জড়িয়ে ধরে বলে, আই মিস ইউ বেবি। টিনাকে এভাবে জড়িয়ে ধরতে দেখে মেহতাব ভীষণ রেগে যায়। সে এক ধাক্কায় টিনাকে দূরে সরিয়ে দেয়। টিনা তখনই একটা শয়তানি হাসি দিয়ে বলে, আর কত দূরে থাকবে আমার থেকে? সারা জীবন তো আমার সাথেই কাটাতে হবে। যেদিন ফার্স্ট তোমাকে লন্ডনে দেখেছিলাম, তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম। বিলিভ মি বেবি, আই লাভ ইউ সো মাচ। টিনার কথা শুনে মেহতাব নিজের রাগকে কন্ট্রোল করে বলে, টিনা, আমি কি কোনোদিনও বলেছি আমিও সেম ফিল করি? তুমি আমার ফুপ্পির মেয়ে, তাই তোমাকে এতদিন সহ্য করেছি, কিন্তু তুমি সুবিধার নও। এভাবে বলছো? এভাবে কেন বলছো মেহতাব? ওই মেয়েটার জন্য, তাই না? ওই মেয়েটা তোমাকে ভুংবাং বুঝিয়েছে। আই উইল কিল হার ব্লাডি বিচ। মেহতাব এবার আর নিজের রাগকে কন্ট্রোল করতে পারে না আর টিনার গালে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দেয় আর টিনাকে উদ্দেশ্য করে বলে, নেক্সট টাইম বলার আগে সেকেন্ডবার ভাববে কার সম্পর্কে কথা বলছো। আমি মেয়েদের গায়ে হাত তুলিনি কোনোদিন, বাট তোমার বোঝার মতো সেন্স নেই। তুমি তো নির্বোধ। গেট লস্ট ফ্রম হিয়ার। মেহতাবের কথা শুনে টিনা বেরোতেই যাবে, তখনই তার মেঘের সাথে ধাক্কা লাগে। সে মেঘের দিকে রাগী চোখে তাকিয়ে চলে যায়, কিন্তু মেঘের মাথাতেই ঢোকে না কি এমন করলো সে রুমে ঢুকে মেহতাবকে রুমের কোথাও দেখতে পায় না। বারান্দায় গিয়ে দেখতেই মেহতাবকে দোলনায় বসে থাকতে দেখতে পায়। তাই সেও মেহতাবের পাশে বসে পড়ে আর বলে ওঠে, কিছু কি হয়েছে? মেঘের গলা শুনে সে পাশে মেঘকে বসে থাকতে দেখে মেঘকে জড়িয়ে ধরে আর বলে ওঠে, একটা কথা বলবো? বলুন। তুমি কোনোদিনও আমায় ছেড়ে চলে যাবে না তো? মেহতাবের এমন প্রশ্নে মেঘ কিছুটা অবাক হয়, কিন্তু নিজেকে সামাল দিয়ে বলে, হঠাৎ এই প্রশ্ন? আগে জবাব দাও, যাবে না তো আমায় ছেড়ে? ঠিক আছে, যাব না। এবার মেহতাব একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। মেঘকে ছেড়ে দিয়ে মেঘের কোলে হেলান দিয়ে পা দুটো দোলনায় তুলে আকাশের দিকে তাকায়। মেহতাবকে এমন করতে দেখে মেঘ একটা মুচকি হাসি দিয়ে তার মাথায় হাত বুলিয়ে দেয় আর তারা দুজনেই কখন ঘুমের দেশে তলিয়ে যায় কেউ টের পায় না। ভোরের আলো চোখে পড়তেই মেহতাব আর মেঘ দুজনেরই ঘুম ভেঙে যায়। মেঘ ভাবে মেহতাব এখনো ঘুমাচ্ছে, তাই সে মেহতাবের কপালে আলতো করে একটা চুমু এঁকে দেয়। মেহতাব টের পেলেও বুঝতে দেয় না। মেঘ মেহতাবকে ডাকতে যাবে, তখনই মেহতাব মেঘকে আরো আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে। এবার দরজায় ঠক ঠক আওয়াজে দরজা খুলতেই মেঘ উঠতেই যাবে, তখনই মেহতাব মেঘের হাত ধরে তাকে টেনে নিজের কোলে বসিয়ে দেয়। মেহতাবের এমন আচমকা টান দেয়াতে মেঘ কিছুটা ভয় পেয়ে যায়। মেঘকে এমন ভয় পেতে দেখে মেহতাব মুচকি হেসে দেয়। এতে মেঘ আরো বেশি রেগে যায় আর বলে, ছাড়ুন, আমায় দরজা খুলতে হবে। বাবা, তুমি রাগ করতে পারো নাকি? আমি তো ভেবেছিলাম তুমি শুধু লজ্জা পেতে পারো। মেহতাবের এমন কথার প্রতি উত্তরে মেঘ বলে ওঠে, আপনি লজ্জায় ফেলে দেন তাই। ও তাই বুঝি, তাহলে আর একটু ফেলি। এই বলে মেহতাব মেঘের কাছাকাছি আসতে থাকে। তখনই মেহতাবের ফোন আসে। এই সুযোগে মেঘ নিজেকে ছাড়িয়ে দৌড় দেয়। তা দেখে মেহতাব একটা মুচকি হাসি দিয়ে ফোন রিসিভ করে। নিচে সবাই বসে নাস্তা করছিল। মেঘ আর মেহতাবও সেখানে উপস্থিত হয়। অরিন বেগম ওদের বসতে বলেন, কিন্তু মেঘ অরিন বেগমকে নিজের জায়গায় বসিয়ে দিয়ে নিজে আর অহনা মিলে সবাইকে সার্ভ করে দিতে থাকে। তা দেখে অরিন বেগম খুব খুশি হন যে তারা নিজেদের সংসারে হাল ধরতে শিখেছে। সবাই নাস্তা খেয়ে উঠতেই মেহতাবের বন্ধুরা অরিন বেগম আর মিনহাজ চৌধুরীকে বলে, আন্টি, আজকে আমরা ফিরে যাবো। মেহতাবের বিয়ার সব অনুষ্ঠান শেষ, আর থাকা পসিবল না। সৌরভের কথা শুনে অরিন বেগম বলে, সে কি বাবা, না আজ না, আরো 2 দিন থাকবে, তারপর তোমাদের ভালো করে দেখার সুযোগ পাইনি। আজ যেও না বাবা, মেহতাব ওদের থাকতে বল। মেহতাব অরিন বেগমের কথা শুনে সৌরভদের বলে, তোদের তো কোনো কাজ নেই যে ছুটি নিয়ে প্রবলেম, সো ফিরে গিয়ে কি করবি? আর কয়েকদিন থেকে যা, আমি আর তোরা একসাথে লন্ডনে ব্যাক করব। সৌরভ এবং মেহতাব লন্ডনে বিজনেস হোল্ডার আর বাকিরা ওই কোম্পানিতে উচ্চ পদে জব করে। ঠিক আছে আন্টি, যেহেতু ভালো করে দেখেন নাই তাই থেকে গেলাম। সামির সৌরভের কথা শুনে কানে ফিসফিস করে বলে, সৌরভ যাচ্ছে না তার মিঠু পাখির টানে? প্রমাণ করা লাগবে না নিশ্চয় সৌরভ ডার্লিং। এই কথা বলে সামির হেসে দেয়।
সামিরের কথা শুনে সবাই না জেনেই মজা করে হেসে দেয়, কিন্তু সৌরভ আর সামির তা দেখে পরিস্থিতি সামাল দিতে আরো জোরে হেসে উড়িয়ে দেয়। অরিন বেগম বলে ওঠে, অনেক হাসি ঠাট্টা হয়েছে, এখন সবাই গিয়ে ব্যাগ গুছাও, কালকে কিন্তু ভোর ভোর বেরোতে হবে। অরিন বেগমের কথা শুনে সবাই অবাক হয়ে তার দিকে তাকায়, আর মেহসান বলে ওঠে, কেন মা, আমরা কি কোথাও যাচ্ছি? ওই সময় তার দাদি সেখানে উপস্থিত হয় আর বলে ওঠে, আসলে দাদু ভাই, আমরা তোমার দাদু বাড়ি যাচ্ছি। মেহতাব দাদু ভাই আর তার বন্ধুরা তো চললেই যাইব, আর মিথিলা, শাম্মী, সিমরান আর সৌম ওগো পরিবারও চলে গেছে, ওরা তো যাইবো গা। আবার কবে আসে না আসে, তাই সবাই একলগে তোমার দাদুর পৈতৃক ভিটায় ঘুরতে যাবো। কি বলো দাদু ভাই আর দিদিমণিরা? মার্জা বেগমের কথা শুনে সবাই খুব খুশি হয় আর সম্মতি জানায়। তারপর সবাই নিজেদের রুম গুছগাছ করতে চলে যায়, শুধু টিনা থেকে যায়। সে মার্জা বেগমকে উদ্দেশ্য করে বলে ওঠে, আমিও কি যাব নানুমণি? টিনার কথায় মার্জা বেগম বলে ওঠে, তরে কি আলাদা করে নিমন্ত্রণ পাঠানো লাগবো? থ্যাংক ইউ নানুমণি, ইউ আর বেস্ট। এই বলে মার্জা বেগমকে জড়িয়ে ধরে। হয়েছে, আর ঢং করন লাগতো না, গিয়া ব্যাগ গুছাও, আর তোমার ভাবিগো কিছু লাগে কিনা দেখো, যাও। এই বলে মার্জা বেগম চলে যায়, আর টিনা শয়তানি হাসি দিয়ে বলে ওঠে, এখন দেখবো না, শুধু দেখবো যে এই টিনা কি কি করতে পারে। এই বলে সে নিজের রুমে চলে যায়। সবাই নিজেদের ব্যাগপত্র গুছিয়ে প্ল্যান করছে ওখানে গিয়ে কি কি করবে। সবাই গোল বৈঠক করে বসেছে, সবাই উপস্থিত শুধু বড়রা ছাড়া। শোনো ভাইয়েরা আর বোনেরা, আমরা চাইতেছি মজা আনন্দ করতে, তাই কিছু রুলস ফলো করতে হইব। যেমন বলা যায়, কেউ তার পার্সোনাল ইস্যু সেখানে আনতে পারবো না, বিজনেস বা ফোন নিয়ে পড়ে থাকা এইসব চলবে না। ওখানে আমরা প্রকৃতি এনজয় করব, সো কেউ ফোন নিয়ে যেতে পারবো না। যদি জরুরি কল দেওয়ার থাকে তাহলে অরিন আন্টির কাছ থেকে ফোন নিয়ে কল দিবা। সবাই একমত? এই বলে সৌরভ উপরে এক হাত জাগায়। সবাই কিছুক্ষণ নীরবতা পালন করে, তারপর সবাই সৌরভের কথায় সহমত পোষণ করে। রৌপ বলে ওঠে, ভাই আবার এইটা কইস না যে হাঁটতে পারুম না বা বজ্র পদার্থ বাড়িতে রেখে আসো। রৌফের কথা শুনে সিয়াম হেসে বলে ওঠে, এখানে ময়লা আবর্জনা ফেলা নিষেধ। তোর মুখ থেকে যেই কথা বাইরেতেছে তা বজ্র পদার্থ থেকে কম না। সিয়ামের কথা শুনে সৌমিক সাবধান করে বলে, মেঘ আর রহনা ভাবি আইতাছে, তাদের সামনে অন্তত নিজের মান সম্মান রাখো। সৌমের কথা শুনে মেহতাব আর আহতাব সামনে তাকায়। মেঘ আর অহনা সবার জন্য চা আর কফি নিয়ে এসেছে। সবাইকে দেয়া শেষ করে তারা মিথিলার পাশে বসে পড়ে। মিথিলা তা দেখে বলে ওঠে, আরে ভাবিরা, এত লজ্জার কি আছে? হাজবেন্ডের পাশে বসতে কি আর পারমিশন লাগে? মিথিলার কথায় অহনা আর মেঘ কিছুটা ভড়কে যায়। মেঘ মনে মনে বলে, আমি আবার কখন লজ্জা পেলাম? তাই নাকি? এই বলে সামনে তাদের দুজনকে নিয়ে মেহতাবের পাশে মেঘকে আর আহতাবের পাশে অহনাকে বসিয়ে দেয়, আর মেঘকে পাশে বসাতে গিয়ে মজা করে কোলেই বসিয়ে দেয়। তা দেখে ঠাট্টা করে তৌব বলে ওঠে, মিথিলার এক কথা আমি একভাবে আপডেট হয় সোজা কোলে। তৌফের কথায় কেউ হাসি থামাতে না পেরে হেসে দেয়। অহনা, আহতাব আর মেহতাবও হেসে দেয়। এবার মেঘ ভীষণ লজ্জা পায় আর মেহতাবের কোল থেকে নেমে পাশে বসে পড়ে। মেঘকে লজ্জার হাত থেকে বাঁচাতে মেহতাব সবাইকে উদ্দেশ্য করে বলে ওঠে, এত লজ্জার কি আছে, আমরা দুজন বিবাহিত। মেহতাবের কথা শুনে সবাই মুখ দিয়ে শীষ বাজাতে শুরু করে, আর কেউ তো হাততালি দেওয়া শুরু করে। এতে মেঘ আগের থেকে 3 গুণ বেশি লজ্জা পেয়ে যায়। মেঘ মেহতাবের দিকে তাকায় তার রিয়াকশন দেখতে। মেহতাবের কিছুই হয়নি, এমন ভাব নিয়ে ফোনে বিজি হয়ে আছে। মেঘ আর কিছু বলে না। সবাই অনেক প্ল্যান করে, তারপর যে যার রুমে চলে যায়। মেঘ রুমে ঢুকতেই অনেকগুলো প্যাকেট দেখতে পায়। এগুলো কিসের প্যাকেট সে বুঝতে পারে না, তাই সে একটি প্যাকেট হাতে নিয়ে দেখার চেষ্টা করে এগুলো কি। তখনই সে দেখতে পায় এতে স্পষ্টভাবে তার নাম লেখা আছে। সে কৌতূহল বশত প্যাকেটটি খুলে দেখে, সেখানে একটি লাল রঙের শাড়ি। এমন করে মেঘ প্রতিটি প্যাকেট খুলে দেখে। প্রতিটি প্যাকেটে ভিন্ন ভিন্ন রঙের 10টি শাড়ি। সে বুঝতে পারে এগুলো মেহতাবের কাজ, সেই হয়তো তার জন্য কিনেছে। তাই সে মেহতাবকে খুঁজতে যাবার জন্য বেরোতে যাবে, তখনই কারো বুকের সাথে তার পিঠ ধাক্কা খায়। সে পেছনে তাকিয়ে দেখতে পায় মেহতাব দাঁড়িয়ে আছে। সে মেহতাবকে উদ্দেশ্য করে বলে ওঠে, এগুলো কি? তোমার চোখে প্রবলেম হলো নাকি? দেখতে পাচ্ছ না?
আপনি ভনিতা না করে আগে বলুন এগুলো এখানে কি করছে? আমি কি করে জানবো? আমিও তো রীতিমতো অবাক। আপনাকে এতগুলো শাড়ি কে কিনতে বলেছে? আমার এখনো কতগুলো শাড়ি পরে রয়েছে, ওগুলো পরতে পরতে বছর পেরিয়ে যাবে। তো কি হয়েছে? তাই বলে আমি নিজের ওয়াইফকে কিছু দিতে পারবো না? এরকম কথা কোনো ইতিহাসে লেখা আছে, মাই ডিয়ার ওয়াইফ? দিয়েছি ঠিক আছে, তাই বলে এতগুলো শাড়ি? আসলে আমি জানতাম না তোমার কোন রং ফেভারিট, সো বুঝতেই পারছো, তাই দুই একটা বেশি এনেছি। যদি পছন্দ না হয় বলো, তোমায় নিয়ে আবার শপিং মলে গিয়ে নিউ কালেকশন দেখিয়ে আনি। হয়েছে, আর লাগবে না। আপনি বসুন, আমি কফি আনছি। আর বাবা মায়ের ঘরে চা দিতে হবে। ঠিক আছে, কিন্তু ছাদে এসো, আমার কফি আর তোমার জন্য এক কাপ এনো, দুজনে বসে একটু আড্ডা দেওয়া যাবে। কোনো সমস্যা নেই তো? ঠিক আছে, নিয়ে আসবো। এই বলে মেঘ নিচে চলে যায়। মেহতাব ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে এসে ছাদে চলে যায়। তাদের বাড়ির আশেপাশে কোনো বিল্ডিং বা দালান নেই। তাদের বাড়ির আশেপাশে বিভিন্ন ফল ফুলের গাছ আছে, ফাঁকা মাঠ, আর কিছু দূরে অনেক সুন্দর একটি পার্ক আছে। তাদের বাড়ির ছাদ থেকে দূর দূরান্ত দেখা যায়। মেহতাব ছাদে গিয়ে ছাদের দোলনার উপর বসে পড়ে। কিছুক্ষণ পর কেউ তার চোখে হাত দিয়ে বন্ধ করে দেয়। সেভাবে হয়তো মেঘ এসেছে, তাই সে হাতটা চোখ থেকে সরিয়ে জড়িয়ে ধরতে যাবে। তখনই খেয়াল করে এটা মেঘ নয়, বরং টিনা। টিনাকে দেখে মেহতাব বলে ওঠে, হোয়াট আর ইউ ডুইং হিয়ার? জি, এখানে আমি এমনি এসেছি। আসলে আগের দিনের জন্য আমি সরি বলতে এসেছি। প্লিজ আমায় ক্ষমা করে দাও। আমি ভীষণ অনুতপ্ত। ওকে, বাট দিস ইজ ইয়োর লাস্ট চান্স। এরকম বিহেভ আরেকবার করলে তুই তোমার লাস্ট চান্সও হারিয়ে ফেলবে। নাও গো ফ্রম হিয়ার। থ্যাঙ্কস আমায় ক্ষমা করে দেওয়ার জন্য। বাই। এই বলে টিনা সেখান থেকে চলে যায়। যাবার পথে মেঘের সাথে দেখা হয়। টিনা মেঘকে দেখে একটি হাসি দিয়ে চলে যায়। মেঘ তার দিকে বেশি গুরুত্ব না দিয়ে ছাদে চলে যায়। আজ ছাদ আলোয় পরিপূর্ণ। আজ পূর্ণিমা। ছাদে উঠেই মেঘ মেহতাবকে স্পষ্ট দেখতে পায়। সে কফির মগ নিয়ে একটি মগ মেহতাবের দিকে এগিয়ে দিল। মেহতাব মগটা নিয়ে মেঘকে ইশারায় বসতে বলল। তাই মেঘও দাঁড়িয়ে না থেকে মেহতাবের পাশে বসে পড়ল। মেহতাব কফির মগে একটা চুমুক দিয়ে বলল, মেঘ, তোমার তো পড়াশোনা শেষ, তো কি হতে চাও বা স্বপ্ন কি? মেহতাবের কথায় মেঘ কিছুক্ষণ নীরব থেকে বলে উঠল, এখনো কি আমি আমার স্বপ্ন পূরণ করতে পারবো, মানে চান্স আছে? এই কথাটা বলার সময় মেঘের চোখ খুশিতে জলজল করে উঠল। মেঘের কথায় মেহতাব চাঁদের আলো মিশ্রিত একটা হাসি দিয়ে বলল, কেন পারবে না? অবশ্যই পারবে। মেহতাবের কথায় মেঘ যেন চাঁদ হাতে পেয়ে গেল। খুশিতে গদগদ হয়ে মেহতাবকে জড়িয়ে ধরল আর বলে উঠল, আই লাভ ইউ মেহতাব। এই কথা বলার পর মেঘ নিজেই থতমত খেয়ে গেল। ইতস্তত বোধ করে বলল, আসলে মুখ ফসকে বের হয়ে গেছে। মা আমায় ডেকেছিলেন ডিনার সার্ভ করার জন্য। আমি নিচে যাই, আপনিও নিচে খেতে আসুন। এই বলে মেঘ মেহতাবকে কিছু বলার সুযোগ না দিয়ে সেখান থেকে চলে গেল। তাড়াহুড়ো করতে গিয়ে সিঁড়ি দিয়ে নামার সময় হুচট খেয়ে পড়তে পড়তে বেঁচে গেল। সৌরভ, সিয়াম, রোফ আর সামির নিজেদের রুমে বসে কথা বলছিল। মেঘকে এভাবে নামতে দেখে তো বলে উঠল, মেঘের আবার কি হইল? দেখার বিষয় নয় কি? দেরি কিসের? এই বলে তিনজন ছাদের উদ্দেশ্যে দৌড় দিল। তা দেখে সামির উত্তেজিত হয়ে বলে উঠল, আমার জন্য কেউ ধারা বনো হাতির বংশধরের দেখবি, তগো একটারও বিয়া হইব না, হইলেও আমি তাগো ডিভোর্সের কেস লড়ম। এই বলে সামিরও ছাদের উদ্দেশ্যে দৌড় দিল। ছাদে বসে মেঘকে এভাবে ঘাবড়াতে দেখে মেহতাব একটা মুচকি হাসি দিয়ে কফিতে একটা চুমুক দিল। কফিতে চিনি দেয়া নেই, তবুও কফিটা মিষ্টি লাগছে। তা দেখে নিজের অজান্তেই হেসে দিল। সৌরভ মেহতাবের হাসি মুখ দেখে বলে উঠল, চাঁদও তোকে রেখে হেসে দেবে? তো আমার দোস্তর হাসির কারণটা কি জানতে পারি? সৌরভকে দেখে মেহতাব বলল, তোদের জানানোর প্রয়োজন বোধ করছি না। এই বলে মেহতাব সৌরভের হাতে কফির মগটা দিয়ে নিচে চলে এলো। তা দেখে সিয়াম মেহতাবকে উদ্দেশ্য করে বলল, হাসিয়া গেলাম ফাঁসিয়া, জামু এখন পাশ কাটায়া। সৌরভ কফির মগে এক চুমুক দিয়ে বলে উঠল, এত তিতা কফি? মেহতাব এই কফিতে চুমুক দেওয়ার পর হাসির কারণটা কি ছিল? হ্যাঁ, তুই বাম হাত ঢুকানো কবে সারবি? যেদিন তুই টয়লেট করার পর সাবান বা হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুবি। ছি, ওয়াক। তাই তো কই,
তোর সাথে ঘুমানোর সময় তোর হাতে থেকে বর্জ্য পদার্থের গন্ধ আসে কই থেকে? আরে শুকবি নি। এই বলে হাতটা সিয়ামের দিকে এগিয়ে দিল। সিয়াম তা দেখে দৌড় দিল আর রৌফ তাকে ধাওয়া শুরু করলো। তা দেখে সামির একটা দীর্ঘশ্বাস ফেলে দোলনায় বসে পড়ল। সৌরভের হাত থেকে কফির মগটা নিয়ে বলে উঠল, যার হাতে গন্ধ তার মুখ বন্ধ। এই বলে কফির মগে একটা চুমুক দিল আর থু ফেলে বলে উঠল, এই ব্ল্যাক কফির যা তো। ব্ল্যাক আমার এত সুন্দর সাদা মনটা কাদা করে দিল। এতে তো কোনো মৃত্যুত্বর চিহ্নও নেই। আমায় ছ্যাঁকা দেওয়া ধারা বেটা, দেখবি এই কফিরও বিয়া হইব না। সামিরের পাগল পাগল কথা শুনে সৌরভ একটা শুকনো হাসি দিয়ে বলে উঠল, দোস্ত তুই ঠিক আছিস? পা থেকে গলা ঠিক আছে, মাথাটা গরম ফিল হইতেছে। ও বুঝছি, তোর খিদা লাগছে। তুই তো কক খাইলে মাথা ঠান্ডা থাকে। আমারও মনে হয়। চল নিচে যাই ডিনার সারতে। এই বলে দুজনে নিচে খেতে চলে গেল। ভোরবেলায় সবাই রেডি হয়ে ড্রয়িং রুমে উপস্থিত হয়েছে ঘুরতে যাবে বলে। কেউ দুলছে তো কেউ সোফায় ঘুমাচ্ছে। তখনই অরিন বেগম আর মেহতাবের দাদি মার্জা বেগম সেখানে উপস্থিত হন। অরিন বেগম সবাইকে উদ্দেশ্য করে বলে ওঠে, তোরা সবাই এখানে বসে দুলছিস কেন? এই ঠান্ডা ওয়েদার ঘুমানোর জন্য বেস্ট। আই এম সো স্লিপি। এই বলে হুল্লোর গ্যাংয়ের সবাই সোফায় বসে পড়ল। আমারে দেখো, বুড়া হয়েছি তবুও কেমন ফিট। তোমাকে জেনারেশন বোঝা মুশকিল। তখনই মেহতাব, মেঘ আর আহতাব অহনা নিচে চলে আসে। সবাই চলে এসেছে, শুধু মেহসান আর টিনা ছাড়া। ওরা কোথায়? খালামণি, মেহসানের কোষ্ঠকাঠিন্য হয়েছে, মিথিলা ওকে রেডি করে আনবে বলেছে, আর টিনা মেকআপ করছে। এই ছেলের কয়দিন আগে ডায়রিয়া, এখন আর এক ঝামেলা। ও যে সারাদিন কি করে জানি না বাবা, আমি ওদের নিয়ে আসি। এই বলে অরিন বেগম মেহসান আর টিনার রুমের দিকে রওনা হয়। সিমরান শাম্মীকে বলে ওঠে, এই আমাদের কথার প্রভাব মেহসানের উপর সত্যি সত্যি প্রভাব ফেলছে না তো? হলেও হতে পারে। এই বলে সাম্মী হেসে দেয়। সিমরান শাম্মীর মাথায় টোকা দেয় আর বলে ওঠে, সৌরভ ভাইয়া ঠিকই বলে, আস্ত একটা আসামি। ইয়েস আই অ্যাম। অরিন বেগম তখন মেহসান, মিথিলা আর টিনাকে নিয়ে আসে আর সবার উদ্দেশ্যে বলে ওঠে, চলো সবাই গাড়িতে গিয়ে ঘুমাবে, এখন ওঠো। অরিন বেগমের কথা মতো সবাই যার যার সুটকেস নিয়ে বাড়ির বাইরে বের হয়। সৌরভ মিথিলার উদ্দেশ্যে ফিসফিস করে বলে, জান পাখি, তোর সুটকেসটা আমি নিয়ে আমাকে দাও। সৌরভ, কেউ শুনে ফেলবে। শুনলে শুনো, কি হবে? তখন শাম্মী বলে ওঠে, ভাইয়া তোমরা কি এত কথা বলছো, গাড়িতে ওঠো। এই বলে শাম্মী গাড়িতে উঠে পড়ে। আস্তে আস্তে সবাই গাড়িতে উঠে পড়ে। অরিন বেগম, মার্জা বেগম, অহনা আর আহতাব এক গাড়িতে উঠে পড়ে, আর বাকি ছোট সদস্যরা এক গাড়িতে। এখন শুধু মেঘ, টিনা আর মেহতাব বাকি, তাই তারা কি করবে? তখন সৌরভ বলে ওঠে, এখানে কাপল আলাও না, তুই আর মেঘ বরং তোর জিপে করে আয়। ওকে, আমি আর মেঘ তাহলে জিপে করে আসছি। এই বলে মেঘ আর মেহতাব জিপে উঠে পড়ে। তখনই টিনা বলে ওঠে, আমিও বরং মেহতাবের সাথে যাই। এই বলে জিপে উঠতে যাবে, তখনই সিমরান টিনার হাত ধরে বলে ওঠে, এখানে সিঙ্গেলদের অ্যালাউ নেই, তুমি বরং আমাদের গাড়িতে ওঠো, ওখানে সিঙ্গেল অ্যালাউ আছে। সিমরানের কাজে মেহতাব সহ সবাই বেশ খুশি হয়। টিনা রাগ করে সৌরভদের গাড়িতে উঠে পড়ে। মেহতাব সিমরানকে উদ্দেশ্য করে বলে, থ্যাংক ইউ মাই সিস। নট মেনশন। তারপর সবাই গাড়িতে উঠে পড়ে। সবার গাড়ি আগে চলে যায়। মেহতাব জিপ আস্তে করে চালাতে থাকে। তা দেখে মেঘ বলে ওঠে, গাড়ি এত আস্তে চালালে আমাদের পৌঁছাতে 2 দিন লেগে যাবে। তুমি চাইলে সারা জীবন এই গাড়িতেই কাটিয়ে দেবে। আপনার থেকে এটা আশা করা বাকি ছিল। মেঘের কথার প্রতি উত্তরে মেহতাব একটা হাসি দিয়ে গাড়িটা থামিয়ে দিল। গাড়ি থামালেন কেন? মেঘের কথার কোনো জবাব না দিয়ে মেঘ নিজের ব্ল্যাক জ্যাকেটটা খুলে মেঘের হাতে দিয়ে বলল, এটা পরে নাও, গাড়ি জোরে চালালে ঠান্ডা লাগবে। মেঘ মেহতাবকে জ্যাকেটটা ফেরত দিয়ে বলল, আমার ঠান্ডা লাগবে না, আপনি পরে নিন, আমার ঠান্ডা সহ্য করার ক্ষমতা আছে। অ্যাজ ইউ উইশ। এই বলে মেহতাব গাড়ি স্টার্ট দিল আর স্পিড বাড়িয়ে দিল। এর কারণে মেঘের খুব ঠান্ডা লাগা শুরু করলো। মেঘ মেহতাবের থেকে জ্যাকেটটা নিয়ে নিজে পরে নিল আর বলল,
আমি আমার কথা ফিরিয়ে নিলাম। মেঘের কাণ্ড দেখে মেহতাব মুচকি একটা হাসি দিল আর জিপ চালানোতে মনোযোগ দিল। বেশ অনেকটা পথ চলার পর মেহতাব লুকিং মিররে মেঘের দিকে তাকালো। সে জিপের জানালার পাশে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে। মেহতাব গাড়িটা ব্রেক করে এক সাইডে পার্ক করলো আর মেঘের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। সে ঘুমে মগ্ন হয়ে আছে। একজোড়া চোখ যে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে তার সেদিকে কোনো খেয়াল নেই। মেহতাব মেঘের মুখে পড়ে থাকা চুলগুলো পরম যত্নে সরিয়ে দিল। তারপর মেঘের মাথা তার ঘাড়ে রেখে তার বাম হাত মেঘের কোমরে রেখে গাড়ি চালানো শুরু করলো। সৌরভদের গাড়িতে সবাই বেশ মজা করছিল, শুধু টিনা বাদে। তা গাড়ির সবাই লক্ষ্য করছিল। তারা টিনাকে সহ্য করতে পারলেও তাদের মেহতাব আর মেঘের ভালোর জন্য টিনাকে বোঝানো উচিত। সবাই তাদের মেসেঞ্জার গ্রুপে এ নিয়ে আলোচনা করছিল। সবশেষে মিথিলা কোনো কিছু না ভেবে টিনার উদ্দেশ্যে বলা শুরু করলো। টিনা, আমি জানি তুমি মেহতাব ভাইয়াকে ভীষণ ভালোবাসো। এটা ঠিক, তোমার সাথে আমাদের অত মেলামেশা নেই, কিন্তু তার মানে এই নয় আমরা তোমাকে অপছন্দ করি। দেখো, মেহতাব ভাইয়া আর মেঘ ভাবি নতুন বিয়ে করেছে, তাদের মধ্যে অশান্তি হোক তা কেউই আমরা চাই না। তুমি মেহতাব ভাইয়াকে সত্যি ভালোবাসো সেটা আমরা কেউই অবিশ্বাস করি না। তুমি যদি মেহতাব ভাইয়াকে সত্যিকারের এক বিন্দু ভালোবেসে থাকো তাহলে তুমি তাদের মধ্যে কোনো ঝামেলা ক্রিয়েট করবে না। আমি তোমাকে হুমকি দিচ্ছি না, এটা আমার অনুরোধ। প্রকৃত ভালোবাসা এটাই, সে ভালোবাসায় তুমি তোমার ভালোবাসার মানুষকে না পেলেও তার খুশিতে খুশি থাকবে, তার দুঃখে কষ্ট পাবে। তুমি হয়তো আরো ভালো কিছু ডিজার্ভ করো, তুমিও একদিন তোমার মনের মানুষ পেয়ে যাবে। সবসময় তোমাকে ভালোবাসবে, তোমার পাশে থাকবে, তোমার অনুভূতি বোঝার চেষ্টা করবে, তোমার সুখে দুঃখের সাথী হবে, নিজের সবটুকু দিয়ে তোমাকে আগলে রাখবে। আমি চাই তুমি তাকে খুব তাড়াতাড়ি পেয়ে যাও, আর আমরা সবাই তোমার পাশে আছি। মিথিলার এতগুলো কথা শোনার পর সবাই তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। সৌরভ সামিরকে একটা চিমটি কেটে বলে উঠল, আমি স্বপ্ন দেখছি না তো? আও ভাই, তুই আমারে মারবি নাকি? আমি এখনো কারো হাসির কারণ হইতে পারি নাই, অন্তত কারো দুঃখের কারণ হতে চাই। ভাই, আমি এটা বুঝতেছি না, মিথিলারে কোনো রোমান্টিক শাকচুনি ধরলো নাকি? মুখ সামলা শিয়াম, নাইলে এতিমখানায় দিয়াম। দোস্ত, তোর বাজে কবিতার থেকে ওই জায়গা হাজার গুণ ভালো। ভাইয়েরা বোনেরা, মিথু আপু কোনো রোমান্টিক রোগে আক্রান্ত হয়েছে। তাই হবে হয়তো। যাই হোক, মিথিলা পর রোমান্টিক অসম্ভব। ওরে আমরা ছোটবেলা থেকেই দেখে আসতেছি, এই প্রথম ও কোনো বাসন দিল, তাও আবার ভালোবাসা নিয়ে। সবাই হাততালি দাও। এই বলে সবাই মিথিলার উদ্দেশ্যে হাততালি দিল। টিনাও মিথিলাকে জড়িয়ে ধরল। টিনা যেমনই হোক, সে মেহতাবকে মন থেকে ভালোবেসেছে। সে এটা মানতে পারেনি। মেহতাবকে সে নিজের করে পাবে না। সে কিছুক্ষণ আগেও মেঘের ক্ষতি চাইতো, কিন্তু মেঘ যদি মেহতাবের জীবনে নাও থাকতো তবুও মেহতাব তাকে ভালোবাসতো না। ভালোবাসা জোর করে আদায় করা যায় না, ভালোবাসা অর্জন করতে হয়, এটা টিনা বুঝে গেছে। সে আর মেহতাব আর মেঘের মাঝে কাটা হয়ে থাকবে না, তাদের এক করতে হেল্প করবে। এই ভেবে সে একটা প্রশান্তির হাসি দিল আর বলল, থ্যাংক ইউ মিথিলা, আমি আমার বেস্ট দিব মেহতাব আর মেঘকে এক করতে, আই প্রমিস। এই কথা শুনে সবাই টিনার উদ্দেশ্যে হাততালি দিয়ে বলে উঠল, তো হুল্লোর গ্যাংয়ের নিউ মেম্বার টিনা খান। এই বলে সবাই হইচই আনন্দ ফুর্তি করতে করতে গন্তব্যস্থলের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। মার্জা বেগমরা গন্তব্যস্থলে পৌঁছে সবার জন্য অপেক্ষা করছিল। আস্তে আস্তে সৌরভ আর মেহতাবদের গাড়ি এসে উপস্থিত হলো। তখনই মেঘের ঘুম ভেঙে গেল। সে নিজের মাথা কারো ঘাড়ে আর কোমরে কারো হাতের স্পর্শ পেতেই এক ঝটকায় উঠে পড়ল। সে কিছু না বলেই গাড়ি থেকে নামার চেষ্টা করতেই মেহতাবের হাত ঘড়ির সাথে তার শাড়ির আঁচল আটকে গেল। সেটা দেখে মেঘ পিছনে মেহতাবের দিকে না তাকিয়েই ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। তা দেখে মেহতাব মেঘকে উদ্দেশ্য করে বলে উঠল, তো লজ্জা কি আছে? আমি তো শুধু তোমার কোমর টাচ করেছি, তাও আবার শাড়ির উপর দিয়ে। এই কথা পেছন থেকে সৌরভদের গ্যাংরা শুনতে পেল। তারা তড়িঘড়ি করে গাড়ির পেছন থেকে কি হচ্ছে তা বোঝার চেষ্টা করতে লাগলো। মেহতাব তাদের দেখতে পেয়ে বলল, এখানে কোনো রোমান্টিক সিনের শুটিং হচ্ছে না, তোরা সামনে আয়। এই কথা শুনে সবাই না শোনার ভান করে মার্জা বেগমের কাছে চলে গেল। সৌরভ বলে উঠল, কি চোখ রে বাবা! ঠিক পুরো অ্যানাকোন্ডা চোখ।
আমি শুনেছি সাপের নাকি চোখ থাকে না। আরে গাধা, আমরা অ্যানাকন্ডার কথা বলছি, সাপের না। অ্যানাকোন্ডাও সাপ। আর হ্যাঁ, আমি গাধি হতে পারি কিন্তু গাধা না। এই কথা শুনে সৌরভ ঠাট্টা করে বলে উঠল, চলুন গাধেরানি, কৃপা হবে আমার। ঠিক আছে ভাইয়া, আপনাকে ধন্য করে দিই। এই বলে সবাই একজোট হয়ে এক স্থানে জড়ো হলো। মেহতাব আর মেঘও উপস্থিত হলো। মার্জা বেগম সকলকে উদ্দেশ্য করে বলে উঠল, এই হলো তোমাগো দাদুর পৈতৃক ভিটা। কি? কোন দাদি জানি এটা দেখতেছে রিসর্ট? হ, এই জায়গায় এখন রিসোর্ট বানাইছে। তোমার দাদু এই জায়গা মেহতাব এর বাবা মানে আমার পোলা নামে কইরা দিছিল। ও এইটা আহতাব মেহতাব আর মেহসানের নামে কইরা দিছে। আমার দাদু ভাইরা এটা এতিম অনাথ পোলাপাইনগো দিয়া দিছে। এই রিসোর্ট থেকে যে টাকা আয় হয় সব ওই বাচ্চাগুলোর দেওয়া হয়, যাতে ওগো ভবিষ্যৎ সুন্দর হয়। আরেকটা কথা, এই রিসোর্টের ডিজাইন মেহতাব দাদু ভাই করছে। সবাই এই কথা শুনে ভীষণ অবাক হয়, তবে খুশিও হয়। সিমরান বলে ওঠে, দাদা ভাই তোমরা টু গুড অ্যান্ড মেহতাব ভাইয়ার ডিজাইন জাস্ট ওয়াও, আই অ্যাম ইমপ্রেসড। সবাই সিমরানের কথা শুনে মেহতাবের উদ্দেশ্যে হাততালি দেয়। তা দেখে মেহতাব বলে ওঠে, ওকে, হয়েছে, অনেক কমপ্লিমেন্ট, নাও লেটস গো। মেহতাবের কথায় সবাই সম্মতি জানায় আর ভিতরে ঢুকে পড়ে। বিশাল বড় মেনশনের মতো ডিজাইন। সবাই হা হয়ে দেখতে থাকে। টিনা সৌরভদের বলে ওঠে, সো ওয়ান্ডারফুল, আমি তো আবার মেহতাবের প্রেমে হাবুডুবু খাচ্ছি। টিনার কথা শুনে সবাই রাগী দৃষ্টি নিক্ষেপ করে টিনার দিকে। তা দেখে টিনা মুচকি হেসে বলে ওঠে, আমি তো সাঁতার কাটতেই পারি না, হাবুডুবু খাবার প্রশ্নই আসে না। টিনার কথায় সবাই হেসে দেয়। অন্যদিকে মেঘ তো পুরো মুগ্ধ হয়ে আছে। মেঘ মেহতাবকে উদ্দেশ্য করে বলে ওঠে, আপনি তো খুব গুণী মানুষ। আমি তো আমার চোখ সরাতেই পারছি না এই অদ্ভুত সুন্দর কারুকার্য থেকে। থ্যাঙ্কস ফর ইউর কমপ্লিমেন্ট, বাট আরো খুশি হতাম যদি তুমি এই ডিজাইনকে না বলে আমাকে বলতে। মেঘ মেহতাবের এই কথার প্রতি উত্তরে কিছু বলতে যাবে, তখনই মেহসান সেখানে উপস্থিত হলো। আর মেঘ আর মেহতাবকে উদ্দেশ্য করে বলে উঠল, কি করছো তোমরা? মেহসানকে দেখে দুজনেই চমকে উঠল। আর মেহতাব মেঘের থেকে একটু দূরে সরে দাঁড়ালো আর মেহসানের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলে উঠল, আমরা কিছু করি বা না করি তুই নিশ্চয়ই কিছু একটার ব্যাঘাত ঘটিয়েছিস। মেহতাব এই কথা বলে নিজের সানগ্লাসটা খুলে হাতে নিয়ে সেখান থেকে চলে গেল। এবার মেহসান সহ সেখানে উপস্থিত সবাই মেঘের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো। মেঘ পরিস্থিতি সামাল দিতে একটা মুচকি হাসি দিল আর মেহসানকে বলে উঠল, তো মেহসান, আমার ছোট দেওর, চলো তোমায় রুমে দিয়ে আসি। আমি মোটেও ছোট নই ভাবি, আমার শুধু একটা অভিজ্ঞতা কম, এই আর কি। তাই বুঝি? তখনই হুল্লোর পার্টি সেখানে উপস্থিত হলো আর সিমরান মেঘের উদ্দেশ্যে বলে উঠল, তোমায় দিয়ে আসতে হবে না মেঘ ভাবি, মেহসান আর সৌরভ ভাইয়াদের রুম তো একই, তারা একসাথে যাবে। তুমি বরং মেহতাব ভাইয়ের কাছে যাও, ভাইয়া তো আবার চলে গেল। ঠিক আছে, তাহলে আমি আসছি। তোমরা সবাইও রুমে চলে যাও, দেরি করো না। ওকে ভাবি, আমরা তাড়াতাড়ি চলে যাব, তুমি ফ্রিলি যাও ভাই। শাম্মীর কথা শুনে মেঘ সবাইকে বিদায় জানিয়ে নিজের রুমের উদ্দেশ্যে চলে গেল। তখনই হুল্লোর পার্টির সবাই মেহসানের দিকে রাগে দৃষ্টি নিক্ষেপ করলো আর বলে উঠল, তুই শুধরাবি না? হ্যাঁ, কাবাবের মধ্যে হাড্ডি হওয়ার শখ, ঘরের শত্রু বিভীষণ। চিন্তা করো না, শুধরিয়ে যাবো একদিন। শুধরাতে তো আর টাকা লাগে না, আর সেটা ঘর শত্রু মেহসান হবে। কেউ আর মেহসানের কথার প্রতি উত্তরে কিছু বলল না। সবাই জানে গরুকে যতই বলুক অন্যর খ্যাতে না যেতে, সে তো যাবেই। বোধ বুদ্ধি কম কিনা সবাই এই ভেবে মনকে শান্ত করে আর একটা দীর্ঘশ্বাস ফেলে নিজেদের রুমের উদ্দেশ্যে রওনা হলো। মেহতাব রুমে ঢুকেই দেখল বড় পর্দা দিয়ে বড় বড় জানালাগুলো ঢাকা, তাই সে সেগুলো সরিয়ে দিল যাতে রুমে আলো আসে। তখনই মেঘ রুমে ঢুকল। সে মেহতাবের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল। এক চিলতে রোদ পড়েছে মেহতাবের মুখে, তাতে তাকে একদম স্নিগ্ধ লাগছে। অল্পতেই তাকে বেশ সুন্দর লাগে। তখনই মেঘের দৃষ্টি রুমের দিকে গেল। দুজনের রুম, অথচ 10 জনের থাকার মতো জায়গা আছে। মেহতাবদের বাড়ির রুম অবশ্য অনেক বড় ছিল। সে এইসব আর না ভেবে এবার মেহতাবদের দিকে দৃষ্টি নিক্ষেপ করল আর মেহতাবকে উদ্দেশ্য করে বলে উঠল,
আপনি কি রাগ করেছেন কোনো কারণে? কেন? আমায় দেখি কি তোর মনে হচ্ছে আমি রাগ করেছি? মেঘ মনে মনে বিড়বিড় করে বলল, তখন তো রাগে বরফের মতো ফুলে গিয়েছিল। যাই হোক, উনি রাগলেও ওনাকে অনেক সুন্দর লাগে। কিছু যদি বলার থাকে জোরে বলো। মেহতাবের কথায় মেঘের হুঁশ ফিরল। সে একটা ছোট্ট হাসি দিয়ে বলে উঠল, না, তেমন কিছু না। আর মনে মনে আবার বলল, আপনাকে নিয়ে কি সব ভাবছি, ইচ্ছে তো করছে নিজের মাথায় চাটি দিতে। ওকে, তাহলে তোমার মনে মনে কথা বলা শেষ হলে তুই শাওয়ার সেরে নাও, আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে। এই বলে মেহতাব রুম থেকে চলে যাওয়ার সময় আবার কিছু একটা মনে পড়ায় ফিরে এলো আর মেঘকে বলে উঠল, ওয়াশরুম লক করে নিও। এই বলে সে আর সময় নষ্ট না করে রুম থেকে চলে গেল। মেঘ মেহতাবের কথা শুনে একটা স্নিগ্ধকর মিষ্টি হাসি দিয়ে ওয়াশরুমে চলে গেল। অন্যদিকে সৌরভ, রৌফ, সিয়াম আর সামির তাদের রুমে কে ওয়াশরুমে আগে যাবে সেটা নিয়ে ঝগড়া শুরু করে দিয়েছে। সৌরভ ওয়াশরুমের দরজা ধরে দাঁড়িয়ে আছে আর সবাই তাকে সরানোর চেষ্টা করছে। তা দেখে সৌরভ বলে উঠল, ও শুধু আমার আর ওর গায়ে হাত লাগানোর চেষ্টাটুকু যদি যদি তোকের মধ্যে কেউ করে ভালো হইব না। হ্যাঁ, একদিকে সৌরভ আর বাকিরা ঝগড়া করছে আর মেহসান আর সৌম্য সোফায় বসে মজা দেখছে আর বাজি ধরছে। সৌম্য মেহসানকে উদ্দেশ্য করে বলে উঠল, তোর কি মনে হয় কে জিতবে? মেহসান একটা হাই তুলে বলে উঠল, সৌরভ ভাইয়ার উপরে 20 টাকা, তৌফিক ভাইয়ের উপরে 50 টাকা, সিএম ভাইয়ের উপরে 15 টাকা আর স্বামীর ভাইয়ের উপরে 2 টাকা। এই কথা সৌরভদের কানে যেতে দেরি, কিন্তু তাদের অগ্নিদৃষ্টি মেহসানের উপর পড়তে দেরি নেই। মেহসানকে তারা চারজন যেন চোখ দিয়ে পুড়িয়ে ফেলছে। মেহসান একটা ঢোক গিলল আর রুম থেকে যেতে যেতে সুর দিয়ে বলে উঠল, টয়লেট তুমি বলে দাও তুমি কার? 4 জন মানুষ একটি টয়লেটের দাবিদার। এই কথা বলে মেহসান যাওয়ার সময় সবাই পা থেকে জুতা খুলে ছুঁড়ে মারল মেহসানের দিকে। মেহসান জুতোগুলো এড়িয়ে রুমে থেকে দৌড়ে বাইরে চলে গেল। মেহসান যাওয়ার সময় সবার প্রতি জোড়া জুতো থেকে একটি জুতো নিয়ে দুষ্টু হাসি দিয়ে রুম থেকে চলে গেল। এবার সৌমিক বলে উঠল, তোমরা থামবে না নাকি? বাচ্চাদের মতো করছো। ওয়াশরুমটার উপরে কি যে অত্যাচারটা চালাচ্ছ তোমরা। আমি বরং চলে যাই, আমার দ্বারা আর দেখা সম্ভব নয়। আমি প্রস্থান করিলাম। তোমাদের কি পানি শুভেচ্ছা। এই বলে সৌম্য চলে গেল। সবাই সেই দিকে দৃষ্টি নিক্ষেপ করতেই সেই সুযোগে রৌফ ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। আর বাকিরা রাগ করলেও আর দাঁড়ানোর ক্ষমতা না থাকায় নিচে পাবলিক ওয়াশরুমে যাওয়ার জন্য একসাথে দৌড় দিল। মেঘ শাওয়ার শেষ করে শাড়ি গায়ে পেঁচিয়ে ওয়াশরুম থেকে বের হয়েছে। ওয়াশরুমে শাড়ি ঠিকভাবে পরতে পারেনি, তাই সে কিছু না ভেবে আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ির কুচিগুলো ঠিক করতে থাকলো। হঠাৎ সেই সময় মেহতাব রুমে প্রবেশ করলো আর মেঘকে শাড়ি ঠিক করতে দেখে পিছনে ঘুরে দরজার দিকে মুখ করে দাঁড়িয়ে মেঘকে উদ্দেশ্য করে বলে উঠল, আই এম সরি, আই ডিডন্ট নোটিস ইউ। মেহতাবের কণ্ঠস্বর পেয়ে মেঘ নিজের শাড়ি গায়ে দিয়ে যেই ওয়াশরুমে প্রবেশ করবে তখনই শাড়ির সাথে গা পেঁচিয়ে ঠাস করে পড়ে গেল। মেহতাব শব্দ পেয়েই পেছনে ফিরে তাকালো আর দেখল মেঘ নিচে পড়ে গিয়ে কোমরে হাত দিয়ে রেখেছে। সে মেঘকে কোলে তুলে বিছানায় শুইয়ে দিল আর বলে উঠল, দরজা লক করনি কেন? আমি বুঝতে পারিনি আপনি এসে পড়বেন, আমি দুঃখিত। যাই হোক, কোমরে কি ব্যথা করছে? না, অত ব্যথা করছে না, সামান্য একটু। ব্যথা করছে বললেই পারো, এত লজ্জার কি আছে? তখন মিথিলা, শাম্মী আর সিমরান রুমে প্রবেশ করলো আর সিমরান বলে উঠল, কে ব্যথা পেয়েছে? তোর ভাবি আর কে? এখন কেমন আছো ভাবি? তেমন কিছু হয়নি। আমার রুমে একটা ক্রিম আছে, কোমরের ব্যথা এক ঝটকায় শেষ করে দিবে। আমি এনে দিচ্ছি, ভাইয়া লাগিয়ে দিবে, ঠিক আছে? এই বলে তারা মেহতাব আর মেঘকে কিছু বলার সুযোগ না দিয়ে তাড়াতাড়ি রুম থেকে চলে এলো। আর শাম্মী বলে উঠল, ভাইয়া ভাবির কোমরে ক্রিম লাগিয়ে দিবে, হাউ রোমান্টিক, ভাবতেও লজ্জা লজ্জা লাগছে। শাম্মীর এমন কথাবার্তায় সিমরান আর মিথিলা হেসে দেয় আর মিথিলা বলে ওঠে, আমার হবুদুল্লা ভাইকে বলবো যাতে তোর কোমর সহ হাঁটুতেও মলম লাগিয়ে দেয়। বুদ্ধি তো সব হাঁটুর তলায় এসে পড়েছে, খালি উল্টাপাল্টা কথা, গাধা একটা। শাম্মী মিথিলার কথার প্রতি উত্তরে রাগ নিয়ে বলে উঠল, গাধি হতে পারি, তবে গাধা নই। তোকে নিয়ে আর পারা যাবে না,
ঠিকই বলেছিস, কিন্তু তোর সাথে তুলনা করা মানেই তো গাধার স্ত্রীকে অপমান করা। গাধি মানে গাধার স্ত্রী? বেশ বলেছিস আপু। চুপ থাক সিমরান। এইসব বলে তারা ক্রিম আনতে রুমে চলে যায়। অন্যদিকে সিয়াম, সৌরভ আর সামির তাদের কাজ সেরে ওয়াশরুম থেকে বের হতেই সবাই তাদের পায়ের দিকে তাকিয়ে মুখ চেপে হাসতে থাকে। এতে তাদের বেশ অদ্ভুত লাগে। তারা তাদের পায়ের দিকে লক্ষ্য করতেই দেখে তাদের পায়ে জুতা নেই। তাদের খেয়ালই ছিল না। সবার এমন হাসি মজা দেখে সৌরভ মডেলদের মতো ক্যাট ওয়াক করে হেঁটে সামনে যেতে থাকে। তা দেখে সিয়াম বলে ওঠে, তুই আবার নিজের লিঙ্গ পরিবর্তন করতে চাস নাকি? নিউ ট্রেন্ড হয়ে যাবে। মানুষ যা দেখে তাকেই ট্রেন্ড মনে করে। সম্মান রাখতে চাইলে অনুসরণ কর। তখনই কিছু মেয়ে সামিরের দিকে এগিয়ে আসে আর একটা মেয়ে সামিরকে উদ্দেশ্য করে বলে ওঠে, ভাইয়া, ওয়াশরুম যাতে নোংরা না হয় তাই জুতা পরেননি নাকি? না বোন, আজ শহীদ দিবস পালন হচ্ছিল টয়লেটে, তাই আর কি সম্মান প্রদর্শন করেছিলাম খালি পায়ে ঢোকে। তোমরা চাইলে যেতেই পারো, আমরা কিছু মনে করব না। সামিরের কথায় মেয়েগুলো নিজেদের দিকে চাওয়াচাওয়ি করে কিছুক্ষণ অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তারা এই উত্তরের জন্য একদমই প্রস্তুত ছিল না। তাদেরকে মুরগি বানিয়ে দিল। ততক্ষণে সামির আর সিয়াম দুজনেই সৌরভকে নিয়ে সেখান থেকে চলে আসে। মিথিলা, সাম্মি আর সিমরান একজন স্টাফকে দিয়ে কোমরের মলমটা পাঠিয়ে দেয়। তা দেখে সাম্মি বলে ওঠে, আপু আমরা দিলে কি হতো? কি আর হতো, ভাইয়া আমাদের বলতো ভাবিকে দিয়ে দিতে। ও তাহলে চল গিয়ে বাকি সিনটুকু দেখে আসি। সাম্মির কথা শুনে মিথিলা ওদের দুজনকে বলে ওঠে, নো, এইরকম হবে না, চল নিচে যাই। এই বলে সাম্মি আর সিমরানকে টেনে নিচে নিয়ে যায় মিথিলা। এতে অবশ্য তারা রাগ করেছিল, কিন্তু মেহতাবদের একান্ত টাইম স্পেন্ড করা উচিত এই ভেবে তারাও চলে আসে। অন্যদিকে মেহতাব ক্রিমটা হাতে নিয়ে মেঘের কোমরে লাগাতেই মেঘের দিকে তাকাতেই বুঝতে পারল মেঘের বেশ অস্বস্তি হচ্ছে। মেহতাবের প্রতিটা স্পর্শে মেঘ কেঁপে কেঁপে উঠছে। তা দেখে মেঘকে উদ্দেশ্য করে মেহতাব বলে উঠল, তোমার কি অসুবিধা হচ্ছে নাকি? একটু অদ্ভুত লাগছে, জানি না কেন। তুমি আবার ভালোবেসে ফেললে নাকি আমাকে? তখনই মেহসান রুমের ভিতরে প্রবেশ করলো। মেহসান পরিস্থিতি দেখে বুঝতে পারল সে আবার ভুল টাইমে এন্ট্রি করেছে। ওকে, ভালো করে লাগিয়ে দিয়েছি। আর তোমার জন্য এখানে খাবার নিয়ে আসছি। না, আমি যেতে পারবো, আপনি শাওয়ার নিন। আর ইউ শিওর? মেঘের কথা শেষে মেহতাব একটা টাওয়াল নিয়ে ওয়াশরুমে ঢুকতে ঢুকতে মেহসানকে বলল, মিথিলাদের বলে দিবি মেঘকে নিয়ে নিচে যেতে, আর সৌরভদের আবার রুমে পাঠিয়ে দিস। মেহসান মাথা নাড়িয়ে হ্যাঁসূচক উত্তর দিল। মেহতাব আর সময় নষ্ট না করে ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। তখনই রুমে হুল্লোড় পার্টির সবাই প্রবেশ করে। একসাথে ঢুকতে গিয়ে সৌরভ পড়ে যেতে নিলেই মিথিলা সৌরভের কোমর ধরে ফেলে। সেখানে মুহূর্তেই রোমান্টিক পরিবেশ সৃষ্টি হয়ে যায়। সৌরভ মিথিলার দিকে তাকিয়ে আছে আর মিথিলা সৌরভের দিকে। তা দেখে সবাই এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তাদের দিকে। তাদের নীরবতা ভেঙে সিয়াম বলে ওঠে, এমন ভাবে তাকিয়ে আছিস দুজনে যেন এখানে রোমান্টিক শুটিং চলছে। কিন্তু ডিরেক্টর ভুলেও নায়ককে নায়িকার চরিত্রে দিয়ে দিয়েছে আর নায়িকাকে নায়কর চরিত্রে। স্ক্রিপ্ট লেখার সময় বানান বেশ ভুল হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। সিয়ামের কথায় সকলে হেসে সহমত জানায়। সিমরান বলে ওঠে, ডান চোখটা লাফাচ্ছে, আজ কিছু হবে তো। সবার এমন কথাবার্তায় সৌরভ আর মিথিলা ভরকে যায়। নিজেদের ধাতস্থ করে সৌরভ সকলের উদ্দেশ্যে বলে ওঠে, জনগণ পরিবেশকে এভাবে দূষণ কেন করিতেছো তোমাদের ময়লা কথাবার্তা দ্বারা? হ্যাঁ, এখানে ময়লা কথা বলা নিষিদ্ধ। দোস্ত, ময়লা আবার কথাবার্তা হয় নাকি? রৌফের কথায় সবাই একটু হাসাহাসি করে। সবার নজর হঠাৎ মেঘের দিকে যায়। মেঘ তাদের কথাবার্তায় হাসছে। তা দেখে সবাই একটু লজ্জা পায়। তখনই সাম্মি বলে ওঠে, ভাবি মলম লাগিয়েছো, এখন কেমন লাগছে? ভালো, কোমরের ব্যথা একটু নেই। তা শুনে বাকিরা একসাথে জিজ্ঞেস করে উঠল, কোমরে ব্যথা পেয়েছে মেঘ ভাবি? সাম্মি হাসিচোখ মাথা নাড়ল। ঘাবড়ানোর কারণ নেই, তেমন কিছু হয়নি। তোমাদের কথাবার্তা সব ব্যথা ভুলিয়ে দিয়েছে। এতে সবাই আরেক দফা লজ্জা পেল। তারা সবাই কিছুক্ষণ এইসব নিয়ে কথা বলে নিচে চলে গেল। সৌরভ আর তার বাকি বন্ধুরা মেহতাবের আসার জন্য সোফাতে বসে অপেক্ষা করতে লাগলো। মেহতাব তখনই একটা কালো রঙের শার্ট আর প্যান্ট পরে বের হলো ওয়াশরুম থেকে।
সৌরভদের দেখতে পেয়ে বলল, কাল ফিরে যাচ্ছি আমরা। হঠাৎ ফিরে যাবার কথা শুনে সবাই একসাথে বিষম খেয়ে উঠল। সৌরভ বলে উঠল, কালকেই যেতে হবে। তারা সবাই মেহতাব আর মেঘকে সেটেল করার মিশন সম্পূর্ণ করে যাবে, তাই তারা যাওয়ার জন্য বেশ আগ্রহ দেখায় না। আর মেহতাব চলে গেলে সেটাই তো সম্ভব নয়, তাই রৌফ চোখের ইশারায় সবাইকে তার কথায় হ্যাঁ মিলাতে বলে দেয়। সবার তার ইঙ্গিত বুঝতে কষ্ট হয় না। মেহতাব তাদের ফিসফিস করতে দেখে বলে ওঠে, তোরা এমন বিহেভ কেন করছিস? কি করি দোস্ত, কালকে যাই তৈব, তাহলে ভাবি সারপ্রাইজ ডিনারের কি হইব? এই বলে রৌফ সিয়ামকে ধরে কান্না করতে থাকে। রৌফের কথা শুনে মেহতাব সহ উপস্থিত সকলে বেশ অবাক হয়। রৌফ, সৌরভ আর বাকিদের দিকে চোখ মারে। সবাই তার প্ল্যান বুঝতে পারে। কাদের সারপ্রাইজ ডিনার? কার আবার? তোর আর মেঘের। মেঘ তোকে সারপ্রাইজ দেবে, তাই আমাদের বলতে নিষেধ করেছে, তাই বলিনি। মেহতাব এই কথা শুনে বেশ অবাক হয়, কিন্তু নিজেকে ধাতস্থ করে বলে, মেঘ? কখনোই না, ইটস ইম্পসিবল, আই ডোন্ট বিলিভ। তোকে দেখি বোঝা যাচ্ছে মনে তো পক্ষণ ফুটছে। যাই হোক, আই অ্যাম নট ইন্টারেস্টেড। সৌরভ আর সামির তা দেখে নিজেরা মেহতাব আর মেঘ সাজে আর তাদের অভিনয় করতে শুরু করে। সৌরভ সামিরকে বলে ওঠে, মেঘ, তোমার সেই এক চিলতে হাসি আমাকে তোমার দিকে আকৃষ্ট করে। কিন্তু আমরা তো নিজেদের ফিলিংস বুঝতেই পারি না, আমাদের প্রজন্ম আসবে কি করে? মেহতাব তাদের এইসব কথা শুনে বেশ বিরক্ত হয়। বিরক্তর সহিত সোফা থেকে একটা বালিশ ছুঁড়ে মারে তাদের দিকে। সিয়াম বালিশটাকে আদর করে সামিরের কোলে দিয়ে বলে, এই নিন আপনাদের প্রজন্ম, যা 2080 সালে জন্মেছে। ফিলিংস বুঝতে দেরি হয়ে গেল কিনা? সিয়ামের এমন কথাবার্তায় উপস্থিত সবাই উচ্চস্বরে হেসে দিল। মেহতাব রাগ দেখিয়ে বলে উঠল, ওভার অ্যাক্টিং বন্ধ কর, আমি গেলাম, বাই। এই বলে মেহতাব রুম থেকে চলে গেল। আর সিয়াম বালিশটা নিয়ে পেছনে আসতে আসতে বলল, আপনার প্রজন্ম নিয়ে যান। সকলে লাঞ্চ করার জন্য এসে পড়েছে। সবাই মেহতাব আর সৌরভদের আসার জন্য খাবার টেবিলে বসে অপেক্ষা করছে। মেহতাবরা নিচে নামতেই তারা সকলে নিজেদের জায়গায় বসে পড়লেন। মেহতাব সহ সকলে উপস্থিত হয় অরিন বেগম বলে উঠলেন, আমি আর তোমার দাদি চলে যাব আজকে, তোমরা বরং আরো 2 দিন ঘুরে তারপর এসো। কিন্তু কেন? তেমন কোনো কারণ নেই, তোমার দাদির শরীরটা ভালো নেই, তোমাদের চিন্তা করতে হবে না, আমরা যেতে পারবো। আমি তোমাদের গিয়ে দিয়ে আসবো। তার কোনো প্রয়োজন নেই দাদু ভাই, আমরা চলে যাব, আর ড্রাইভার তো আছেই। কিন্তু কোনো কিন্তু নাই, সবাই খাওয়া শুরু করো। অরিন বেগমের কথায় কেউ আর দ্বিরুক্তি করে না। সবাই খাওয়া দাওয়া শেষ করে অরিন বেগমদের এগিয়ে দিয়ে আসে। অরিন বেগমরা গাড়িতে করে সেখান থেকে চলে যান। সবাই আবার রিসোর্টে ফিরে আসে। রিসোর্টে ফিরতেই আহতাব আর অহনা সেখান থেকে অন্যদিকে ঘুরতে চলে যায়। বাকিরা সবাই বাগানের দিকে হাঁটতে শুরু করে। কিছুক্ষণ পর মেহতাব আর মেঘকে রেখে সবাই সেখান থেকে চলে আসে। আর মেহসান বলে ওঠে, আমরা পালাচ্ছি কেন? ঠিক আছে, কিন্তু মিথিলা আপু আর সৌরভ ভাইয়া কোথায়? সাম্মির কথায় সবাই চারিদিকে তাকায়, কিন্তু মিথিলা আর সৌরভকে তারা দেখতে পায় না। এতে সবার বেশ খটকা লাগে। গেল কই ওরা? চল সবাই খুঁজে দেখি। খোঁজার কোনো প্রয়োজন নেই, আশেপাশেই হবে হয়তো। সামিরের কথায় সবাই সামিরকে চেপে ধরে। সিমরান বলে ওঠে, কিছু তো লুকাচ্ছে, সত্যি সত্যি বলো সামির ভাইয়া, তুমি জানো আমি জানি। না বলতে তোর বিয়া হইব না। ওই যে আসতেছে। সামিরের কথায় সবাই সামনে তাকায়। সৌরভ আর মিথিলা এসে পড়েছে। তা দেখে কেউ আর প্রশ্ন তোলে না। উফ, ঠিক টাইম মতো আইসস, নাইলে ওরা বিয়ার আগেই বিধবা বানাইয়া দিত। তোরা ডং করতে হইব না। চল সবাই। কিন্তু কোথায়? ডিনার পার্টির জন্য। তোমরা আবার আমাদের বাদ দিয়ে কিছু করেছো তাই না? বেশি কিছু না, তোকে আমি বুঝাইতেছি। মেহতাব আর মেঘ পিছনে ফিরে দেখে কেউ নেই। তাদের বুঝতে বাকি থাকে না তারা সবাই কেন চলে গেছে। মেহতাব মেঘকে নিয়ে সামনের একটা নির্জন স্থানে বসে পড়ে। মেহতাব নীরবতা ভেঙে বলে ওঠে, মেঘ, আমি কালকে লন্ডন ব্যাক করছি। মেহতাব হঠাৎ এমন কথা বলায় মেঘ বেশ হকচকিয়ে যায়। নিজেকে ধাতস্থ করে বলে ওঠে, কালকেই ফিরতে হবে? আর্জেন্ট।
অনেকদিন হয়ে গেছে বিজনেস ম্যানেজমেন্টের দায়িত্বে যাদের নিয়োজিত করেছি তাদের উপর আর প্রেশার ক্রিয়েট করতে চাই না। সো কি করবো বলো? প্রবলেম নেই, তোমার জন্য একটা গিফট রেখে যাব যাতে আমার অনুপস্থিতি তোমায় কিছুটা ভুলিয়ে দেয়। আফটার অল আমি তোমার হাজব্যান্ড। আমি